অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেন, তারপর থেকে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা কোনো সমর্থক গোষ্ঠী প্রকাশ্যে আওয়ামী লীগের কথা বলতে পারেছে বা বলেছে, এরকম নজির ততটা দেখা যায়নি। যখন এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, নির্বাচনের পরপর যখন বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পদদেশ থেকে যখন কোনো পক্ষ হুমকি দিচ্ছে আওয়ামী লীগের সাথে বা আওয়ামী লীগকে নর্মালাইজেশন করার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে, জবাব দেওয়া হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যখন বাংলাদেশে আমন্ত্রণ জানাতে চাচ্ছে বিএনপির একটা পক্ষ, যখন এরকম তথ্য দিচ্ছে, তখন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আশেপাশ থেকে একটা পক্ষ তখন হুমকি দিচ্ছে যে নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে আসে তাহলে তা মেনে নেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর পরক্ষণে আমরা আওয়ামী লীগের কার্যক্রম বা আওয়ামী লীগের যে দলীয় যে কার্যালয় বা অফিস রয়েছে গুলিস্তানে, সেই রাজধানীর গুলিস্তানে, সেই গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দেখেছি খেটে খাওয়া কোনো পক্ষ, কোনো সাধারণ মানুষ, তারা জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর উদ্দেশ্যে যে সেলুট দিয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে দর্শক আমরা আলোচনা করব। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, বলেছিলাম যে বাংলাদেশের 13th জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠিত হওয়ার পরে এখন যে সরকার গঠন হবে বা মন্ত্রিপরিষদ গঠিত হবে, সেই মন্ত্রিপরিষদ গঠন অনুষ্ঠানে বা শপথ অনুষ্ঠানে যেটা বলা হয় যে বিশ্বের বিভিন্ন দেশ, এক দেশ আরেক দেশের, এটাকে বলা হয় যে অভিষেক অনুষ্ঠান আর কি। নতুন যে সরকারের অভিষেক অনুষ্ঠান, সেই অভিষেক অনুষ্ঠানে বিশেষ করে বিএনপি যেহেতু যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 2/3 আসন তারা পেয়েছে, সুতরাং তাদের এখানে বড় ধরনের একটা উল্লাস বা একটা আনন্দ তাদের রয়েছে। সুতরাং এই তাদের যে এখন তারা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় বসবে এখন সুন্দরভাবে আর কি। রাষ্ট্র ক্ষমতায় এসেছে, এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি আর কি বসার। এখন এই আনুষ্ঠানিকতাটা স্মরণীয় করে রাখতে তারা বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় তারা বাংলাদেশেও নতুন করে বা ইভেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদেরকে তারা এখানে আমন্ত্রণ জানাচ্ছে। এখন সেই আমন্ত্রণের অংশ হিসেবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতকেও হয়তো আমন্ত্রণ জানানো হতে পারে বা হবে। ভারতের পক্ষ থেকে বা ভারতের বিভিন্ন মিডিয়া এরকম নিউজ আমরা দেখেছি এবং বাংলাদেশের পক্ষ থেকে বিএনপির একটা সূত্র থেকে এরকম তথ্য আমরা পেয়েছি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এখানে দাওয়াত দেওয়া হবে। এখন এই দাওয়াত বা এই আমন্ত্রণপত্র যদি নরেন্দ্র মোদী গ্রহণ করে এবং আসে, সেই ক্ষেত্রে এই পরিস্থিতি কী হতে পারে বা কোন পক্ষ কীভাবে নেয় সেটা হয়তো সময় বলে দেবে। কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যারা রয়েছে, যাদের বর্তমানে এনসিপির স্বত্বাধিকারী যারা, তাদের ভিতর থেকে আমরা দেখেছি যে নাহিদ ইসলাম, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ছিলেন, বিশেষ করে এই আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সে, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, 2টা মন্ত্রণালয় সে তার কাছে ছিল। সেই নাহিদ ইসলাম, তাকে অনেক সময় বলা হয় যে দুর্নীতির বরপুত্র, কিন্তু তিনি এখন নিজেকে সত্য বালক হিসেবে দাবি করে। দেখলাম যে গতকালকে রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে তাদের মিছিলের উদ্দেশ্যটা ছিল নির্বাচনকালীন যে সহিংসতা ছিল, সেই সহিংসতায় বিভিন্ন জায়গায় যেই ঘটনাগুলো ঘটেছে, যে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে, বিশেষ করে নোয়াখালীর ঘটনাগুলোকে এখানে নিয়ে আসা হয়েছে। সেই বিষয়গুলোর প্রতিবাদে তারা মিছিল করেছে এবং সেখানে বলেছে তারা আন্দোলনে নামবে। তিনি যেই কথা বলবেন দেশের মানুষ সেই কথাই শুনবে, কেননা তিনি ইতিমধ্যেই সত্যবাদী হিসেবে পরিচিত হয়েছে। অর্থাৎ নাহিদ ইসলাম নিজেকে সত্য বালক হিসেবে উপস্থাপন করতে চাচ্ছেন আর কি। যেটাই হোক, তিনি কতটা সত্য বালক সেটার নমুনা আমরা জানি, সেটা আমরা শুনেছি। সে বিষয়ে এখানে আলোচনার দরকার আছে বলে আমি মনে করি না। এখন যদি এই যে তারেক রহমান সাহেবের যে অভিষেক অনুষ্ঠান, সেই অভিষেক অনুষ্ঠানে যদি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করা হয়, নরেন্দ্র মোদী সাহেব যদি আসেন, সেই ক্ষেত্রে হয়তো এই সত্যবালক নাহিদ মানে আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা, তারা এই বিষয়কে তখন আপনার একটা ইস্যু বানিয়ে দেখবেন, একটা আন্দোলন করার চেষ্টা করতে হয়তো পারে। আর অন্যদিকে যখন আওয়ামী লীগকে নিয়ে যখন নিষেধাজ্ঞা বহাল রয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় রয়েছে। এই অবস্থায় আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতা বা কোনো সাধারণ মানুষ প্রকাশ্যে কোনো কার্যক্রম করতে পারতেছে না, সেটা আমরা দেখেছি।
তবে বিএনপি জয়লাভ করার পরে আমরা কিছু পজিটিভ দিক দেখতে পেয়েছি, যেটা সম্ভবত পঞ্চগড়ে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ বিএনপির স্থানীয় নেতারা বা উপজেলা পর্যায়ের নেতারা তারা এই আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার জন্য সেখানে নির্দেশ দিয়েছে। অর্থাৎ এটা রাজনীতিক একটা সৌহার্দ্য যেটা বলা যায়। কিন্তু এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে এনসিপির পক্ষ থেকে যেই হুঙ্কার, যে চেঁচামেচি হচ্ছে, সেটা তারা আসলে ওই বাংলাদেশের যে চিরাচরিত রাজনীতি, যে আপনার যে প্রতিপক্ষের উপরে হামলা মামলা এরকম করতে তাদের ভাষ্য অনুযায়ী, এরকম মানে এনসিপির ভাষ্য অনুযায়ী। অর্থাৎ এই হুমকি দামকি তারা যখন দিচ্ছে, যখন বলছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা নিশ্চিহ্ন করবে, বাংলাদেশ আওয়ামী লীগের কেউ কেউ বলছে যে এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের যে চিরবিদায়, এই সমস্ত কথা বলছে। বিশেষ করে এনসিপির নেতা আক্তার হোসেন, তিনি এই কথা বলছেন। এখন এই কথার ভিতরে এই সত্য তাদের মুখের কথা শেষ হতে না হতে আমরা দেখি যে রাজধানী ঢাকার গুলিস্তানে যে আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে বঙ্গবন্ধু এভিনিউতে, সেই আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে, যেটা দীর্ঘদিন পর্যন্ত, অর্থাৎ এই প্রায় 18 মাস পর্যন্ত অবহেলিত, অনাদরে, জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, সেটার সামনে কোনো একটা পক্ষ গিয়ে সেখানে কি ফেসিজম ইনস্টিটিউট ইত্যাদি ইত্যাদি একটা ব্যানার টাঙিয়ে দিয়েছে। সেই ব্যানারের এখনও ঝুলন্ত অবস্থায় হয়তো আছে। শত বাধা বিপত্তি এবং যেই বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপটে যেই জীবনের ঝুঁকি নিয়ে খেটে খাওয়া সাধারণ মানুষ, হয়তো কোনো রিক্সাওয়ালা, হয়তো কোনো দিনমজুর, হয়তো কোনো আপনার একদম প্রান্তিক লেভেলের কোনো মানুষ, তারা 5 থেকে 7 জন লোক গিয়ে সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা টাঙিয়ে, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে জয় বাংলা স্লোগান দিয়ে সেখানে তাকে স্যালুট জানিয়ে পতাকা টাঙিয়ে আসছে। আসলে এই দৃশ্যটা যখন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, আসলে আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী লীগ করেন এরকম ব্যক্তি যারা রয়েছেন, তাদের ভিতরে একটা খুশির বন্যা বয়ে গেছে। আসলে আপনি যদি তাকান, যে আপনি যদি দেখেন বাংলাদেশের যেই সুবিধাভোগী শ্রেণী রয়েছেন, তারা কিন্তু সবাই কোট টাই পরা ব্যক্তিগণ। এই কোট টাই পরা ব্যক্তিগণ, হোক সেটা বিএনপিতে থাকে, হোক সেটা আওয়ামী লীগে থাকে, দল বা লীগ যখন ক্ষমতা থাকে, এই কোট টাই পরা শ্রেণী তখন বিভিন্নভাবে তেল মেরে, যেটা বলা হয় আর কি, হ্যাঁ, আপনার যেভাবে নিজেদের চরিত্র বিক্রি করে তারা তখন তাদের আখের গোছাতে ব্যস্ত থাকে। তারা যত দুর্নীতি অপকর্ম সব কিছু করে, সেটা যে কোনো দল থেকে হোক, বা আওয়ামী লীগের পক্ষ থেকে, বা আওয়ামী লীগের ভিতর থেকেও হোক, বা আমলাদের পক্ষ থেকে হোক। কিন্তু আমরা এই আওয়ামী লীগের দুর্দিনের সময়ে কোনো এরকম কোট টাই প্যান্ট পরা এরকম ব্যক্তিদেরকে এই ক্রান্তি লগ্নে যে গুলিস্তানের প্রধান কার্যালয়ের সামনে গিয়ে পতাকা উত্তোলন করতে দেখিনি। আমরা দেখেছি সেখানে যেই সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া, যারা তৃণমূল পর্যায়ের, যারা একদম হয়তো রিক্সাওয়ালা, হয়তো বা একদম কোনো রাস্তার হকার, হয়তো সাধারণ কেউ, এই মানুষগুলো যখন তাদের জীবনের ঝুঁকি বলা যায়, এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে যখন এই যে জাতীয় পতাকা উত্তোলন করে, এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, এটাকে খাটো করে দেখার সুযোগ নেই। এই বিষয়টাকে আসলে বলা যায় যে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের অনেক নেতারা মাঝে মধ্যে যে একটা কথা বলেন, যে আওয়ামী লীগ হচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষের দল, আওয়ামী লীগের শিকড় সাধারণ মানুষের ভিতরে লুকায়িত, বা সাধারণ মানুষের ভিতরে আওয়ামী লীগের শিকড়। সুতরাং এই কথাটা আমার কাছে, এই বিষয়টার পর, এই যে জাতীয় পতাকা উত্তোলন করার পরে আমার কাছে এটা সঠিক মনে হচ্ছে, আমার কাছে একটা উপলব্ধি হচ্ছে যে আসলেই আওয়ামী লীগ খেটে খাওয়া সাধারণ মানুষের দল, আওয়ামী লীগ সাধারণ যেই কি বলে যে প্রান্তিক মানুষের দল। কেননা এই যে মুহূর্তে যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, যারা শত ভয়ঙ্কর সাহস নিয়ে তারা যেভাবে এই জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়েছে, আসলেই এটা আওয়ামী লীগের ভিতরে বা আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছেন তাদের ভিতরে একটা আনন্দ উদ্দীপনা অবশ্যই থাকার কথা বা থাকবে। আর অন্যদিকে যারা বিরোধী শিবিরগুলো রয়েছেন, বিশেষ করে অন্য অন্য দলের, তাদের ভিতরেও এখানে চিন্তাভাবনার বিষয় যেন কতটা সাহস থাকলে এই বিপরীত বা স্রোতের বিপরীতে গিয়ে এই যে খেটে খাওয়া মানুষরা কত মানে সাহসের বিনিময়ে যেভাবে তারা এখানে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করছে, এটাকে তারাও হালকাভাবে নিলে চলবে না। এটা মানুষের
মানুষের ভালোবাসা যেন আওয়ামী লীগের প্রতি রয়েছে সেই বিষয়টা কিন্তু এখানে বহিঃপ্রকাশ হয়। সুতরাং এই বিষয়টাকে যে কেউ যদি ছোট করে দেখে, কেউ যদি এটাকে হাস্যরসের ভিত্তিতে দেখে, সেটা হয়তো তার নির্বুদ্ধিতা বা তার বোধগম্যতার অভাব হইতে পারে। কিন্তু আসলে এখানে আওয়ামী লীগের যে এই খেটে খাওয়া মানুষ কিন্তু কোনো সুবিধা আওয়ামী লীগের নাম ব্যবহার করে নেয়নি। এই খেটে খাওয়া মানুষ কিন্তু আওয়ামী লীগকে ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে করেনি। এই খেটে খাওয়া মানুষেরা কিন্তু কারো থেকে চাঁদা আদায় করছে বলে আমার মনে হয় না। এখানে যে ব্যক্তিদের কথা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে শুনেছি, এরা নিতান্তই আপনার সাধারণ ব্যক্তি হবে। এরা বড় কোনো ব্যক্তি না। এরা একদম মানে যে রাজনৈতিক করে এরকম ব্যক্তি আমার কাছে মনে হয় না। হ্যাঁ, ফ্যামিলিগতভাবে হয়তো জন্মগতভাবে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ পরিবারের সন্তান এরকম হতে পারে। কিন্তু আপনি কোনো যে আওয়ামী লীগ পরিবারের সন্তান টাকা পয়সা আছে এরকম কোনো একটা ব্যক্তির দিয়ে এরকম একটা কাজ করাইতে এই মুহূর্তে পারবেন না। সুতরাং খেটে খাওয়া সাধারণ মানুষরা যেন আওয়ামী লীগকে ভালোবাসে এটা তার একটা আসলে প্রমাণ বা নমুনা দেখতে পেলাম বলে আমি মনে করি। এখন আসলে সব মিলায়া যে আওয়ামী লীগের এই কার্যক্রম এবং আওয়ামী লীগের কার্যক্রম বলতে এই আওয়ামী লীগের সাধারণ মানুষের এই পতাকা উত্তোলনের যে কার্যক্রম এবং এই যে ভারতের প্রধানমন্ত্রী সহ আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশগুলোকে যে দেশগুলোর রাষ্ট্রপ্রধানদেরকে বিএনপি হয়তো তাদের যে অভিষেক অনুষ্ঠানে বা তারেক রহমানের অভিষেক অনুষ্ঠানে এখন হয়তো আমন্ত্রণ জানানো হবে এই বিষয়টাকে কেন্দ্র করে। বিশেষ করে যদি নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে আসেন সেই বিষয়টাকে আসলে এনসিপি সহ এই সমস্ত যারা ভারত বিরোধিতার নামে এতদিন পর্যন্ত বাংলাদেশটাকে অস্থিতিশীল করে রাখছিলেন তারা কিভাবে দেখেন সেটা এখন দেখার বিষয় বলে আমি মনে করি। তাই দর্শক ভালো থাকবেন, সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এর তো দেখতে পারেন। আল্লাহ হাফেজ।